আসসালামু আলাইকুম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের দ্বিতীয় পর্বে অর্থাৎ পার্ট 2 এ তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ রাজীব ফ্রম স্কিলহাট বাংলাদেশ। তো আজকে আহ, আমরা আলোচনা করব পার্ট 2 নিয়ে। তো চলো শুরু করি। পার্ট 2, কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি। কর্মসৃজন ও কর্মপ্রাপ্তিতে যোগাযোগ প্রযুক্তি। এই যে আমরা নাম শুনেই বা হেডিং শুনেই আমরা বুঝতে পারতেছি যে এই পার্টে পার্টে কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো চলো দেখি কি। তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যাপক বিকাশের ফলে সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের পরিবর্তন সূচিত হয়েছে। শুরুর দিকে ধারণা করা হতো স্বয়ংক্রিয়করণ এবং প্রযুক্তির প্রয়োগের ফলে বিশ্বব্যাপী কাজের পরিমাণ কমে যাবে। অবশ্য এখন বর্তমানে যে 2026 এসে কিন্তু আসলে কিন্তু কিছু কাম কমতেছে, যেগুলা কম্পিউটার আগে মানুষে করতো ম্যানুয়ালি, এখন কম্পিউটার বা বিভিন্ন তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে করা যায়। কিন্তু মানুষের কিন্তু প্রয়োজন হবে, একজন যে মানুষ লাগবে না তা কিন্তু না, এবং বেকার সংখ্যা বেড়ে যাবে। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে তথ্য প্রযুক্তি বিকাশের ফলে কিছু কিছু সনাতনী কাজ বিলুপ্ত পেয়েছে। কিছু কিছু সনাতনী, যেটা পুরাতন কাজগুলো কি হয়েছে, যে বিলুপ্ত করা হয়েছে, বিলুপ্ত হয়েছে বা বেশ কিছু কাজের দ্বারা পরিবর্তন হয়েছে বটে, তবে অসংখ্য নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়েছে। গবেষণায় দেখা গেছে ইন্টারনেট সংযোগ বৃদ্ধির সাথে সাথে কর্মসংস্থানের সুযোগও দ্রুত বেড়ে গেছে। অর্থাৎ এই যে কিছু কাজ ঠিক আছে কমতেছে, সাপোজ মনে করো আগে কি পাইতো, আমরা নোটিশ পাইতাম বা রেজাল্ট আনতে কি যাইতাম, স্কুলে যাইতাম, এখন দেখা যাইতেছে আমরা রেজাল্ট ঘরে বসেই রেজাল্ট বা ফলাফল পেয়ে যেতেছি, এগুলো কমছে। কিন্তু এ, অন্যদিকে এই যে রেজাল্টটা যে তৈরি করবে তার কিন্তু একটা কর্মসংস্থান হয়েছে। তো একদিকে কমতেছে একদিকে বাড়তেছে, তো কমার থেকে কিন্তু বাড়ার পার্সেন্টেজটাই কি বেশি। তারপর কি বলছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রয়োগের ফলে উৎপাদনশীলতা বৃদ্ধি পেয়েছে। অবশ্যই আগে কাজ করতে অনেক সময় লাগতো, কিন্তু তথ্য প্রযুক্তি আমাদের কাজের গতিকে কি বৃদ্ধি করেছে। তো কাজের গতি বৃদ্ধি করলে অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে। যা বাঙালি শিক্ষাবিদ ও বর্তমানে আমেরিকার মেসা ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি এমআইটি, অর্থাৎ এমআইটি এর কিন্তু দুইটা মিনিং হয়, এমআইটি এমআইটি। এই যে একটা তো হচ্ছে আমেরিকার একটা ইউনিভার্সিটির নাম হচ্ছে এই যে এমআইটি, এই যে ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অফ টেকনোলজি। আবার এমআইটি দিয়ে আরেকটা হয়, একটা একটা ডিগ্রি কোর্স আছে যে মাস্টার্স মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি। এই যে এম তে হচ্ছে মাস্টার্স, আই তে হচ্ছে ইনফরমেশন, টি তে হচ্ছে টেকনোলজি, মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি, যেটা মিট নামে পরিচিত। আর এখানে মিট বলতে বুঝাইছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি। ওকে। অধ্যাপক ডক্টর ইকবাল কাদির এর মতে সংযুক্তির উৎপাদনশীলতা, অর্থাৎ কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি, এটা কে বলছে এটা কিন্তু মনে রাখবা। কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কে বলছে? এই যে অধ্যাপক ডক্টর ইকবাল কাদের, উনি কিন্তু একজন বাংলাদেশের। ওকে, উনি কিন্তু একজন বাংলাদেশের যে বাঙালি শিক্ষাবিদ। এই যে বাঙালি শিক্ষাবিদ, উনি কোথায় আছেন কর্মরত, বা এই যে এই বিশ্ববিদ্যালয়ে। তো কানেক্টিভিটি ইজ প্রোডাক্টিভিটি কথাটা কি বলেছেন? এই যে অধ্যাপক ডক্টর ইকবাল কাদের, উনি একজন বাঙালি প্রযুক্তিবিদ। অর্থাৎ প্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লে তাদের উৎপাদনশীলতা বাড়ে, ফলে তৈরি হয় নতুন নতুন কর্মসংস্থান। তো নতুন নতুন কর্মসংস্থান কি কি দেখি কি বলা হয়েছে। তথ্য প্রযুক্তি ব্যবহারের ফলে একজন কর্মী অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। অবশ্যই তথ্য প্রযুক্তির ফলে এই যে অনেক বেশি দক্ষ হয়ে ওঠে। এই যে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করতেছি, আমি কিন্তু দিন দিন যত বেশি ইউজ করবো তত বেশি দক্ষ হবে, যত বেশি ইউজ করবো তত। এই তুমি যখন প্রথম মোবাইল নিছিলা, তুমি কি মোবাইলে সবকিছু পারতা? কিন্তু কি করছো, এই মোবাইল ইউজ করতে 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 এখন তুমি তোমার যদি তুমি তোমার আব্বা আম্মুর মোবাইল ইউজ করে থাকো, দেখা যাইতেছে তুমি আব্বা আম্মুর থেকে তুমি কি মোবাইলের ফাংশন বেশি জানো, কারণ এই যে তুমি রেগুলার ইউজ করতেছো, ব্যবহার করতেছো। এর ফলে অনেক প্রতিষ্ঠানই স্বল্প কর্মী দিয়ে বেশি কাজ করে নিতে পারে। উদাহরণ হিসেবে নিচের বিষয়গুলো বিবেচনা করুন। তো বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলো মানুষের পরিবর্তে রোবট কিংবা স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে সম্পন্ন করা যায়। যে রোবট, রোবট এখন কি করতে পারে, মানুষের মতো আচরণ করতে পারে। তো মানুষের বিভিন্ন কাজ রোবট এখন করে দিতে পারে, যেগুলো বিপজ্জনক, যেগুলা মানুষের জন্য রিস্ক। তো রোবট যদি করে দিতে পারে তাহলে খুব ভালো। তারপর হচ্ছে কর্মস্থলে কর্মীদের উপস্থিতির সময়কাল, তাদের বেতন, ভাতাদি ইত্যাদি হিসাব নিকাশ করার জন্য বেশ কিছু কর্মীর প্রয়োজন হয়। কিন্তু স্বয়ংক্রিয় উপস্থিতির যন্ত্র, বেতন ভাতাদি হিসাবে সফটওয়্যার ইত্যাদির ব্যবহারের মাধ্যমে এই সকল কাজ সম্পন্ন করা যায়। দেখা যায় আগে কিন্তু এটা কি করতো, একজন কর্মী হিসাব রক্ষক কর্মী কি করতো, এগুলো সংরক্ষণ করতো। এখন দেখা যায় এগুলা কি কম্পিউটারের মাধ্যমে হয়ে যায়। দেখা যায় যে মাসের শুরুতেই 5 তারিখ হলে অটো ব্যাংক অ্যাকাউন্টে স্যালারি চলে যায়, এরকম বিভিন্ন সুবিধা পাওয়া যায় আর কি।
তারপর কি বলছে, বিভিন্ন গুদামে মালামাল সুসজ্জিত করার কাজ স্বয়ংক্রিয়ভাবে করা যায়। তারপর হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ কম্পিউটার নিয়ন্ত্রিত ডিজিটাল ব্যবস্থার কারণে পৃথক জনবলের প্রয়োজন হয় না। স্বয়ংক্রিয় ইন্টারেক্টিভ ভয়েস প্রযুক্তি ব্যবহার করে দিন রাত যে কোনো সময় গ্রাহকের নির্দিষ্ট প্রশ্নের জবাব দেওয়া যায়। এই যে কল সার্ভিস যেটা আমরা বলি, মনে করো তুমি গ্রামীণ ফোনে যখন তুমি কল দাও তখনই কি কথা বলতে পারো। তো এটাই বলা হয়েছে এখানে। তারপর হচ্ছে যে ব্যাংকের এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো সময় নগদ অর্থ তোলা যায়। এই যে এটিএম 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 অটোমেটেড টেলার মেশিন অটো ইউ টি ও অটোমেটেড অটোমেটেড টেলার মেশিন ওকে MACHIN অটোমেটেড টেলার মেশিন। এটিএম এর পুনরূপ হচ্ছে অটোমেটেড টেলার মেশিন। এর মাধ্যমে যে কোনো সময় কি করা যায়, নগদ অর্থ তোলা যায়। অন্যদিকে আইসিটির কারণে অনেক কাজের ধরন প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এর মধ্যে রয়েছে, এই যে কোনো এক বিজ্ঞানী হয়তো বা বলেছিল, এই যে এই ইনফরমেশন গুলো কিন্তু মনে রাখবে ওকে। কোনো এক বিজ্ঞানী বলেছিল, তুমি যদি 200 বছর কম্পিউটার কাজ শিখো তাও তোমার কম্পিউটার কাজ শেখা হবে না, কারণ এই 200 বছরে আরো নতুন অনেক কিছু তৈরি হবে। অর্থাৎ তথ্য প্রযুক্তি যারা শিখে বা আইসিটি নিয়ে যারা কাজ করে তাদেরকে প্রতিনিয়ত কি শিক্ষার মাধ্যমে থাকতে হয়, কারণ প্রতিদিন আপডেট হয় এবং এই আপডেটের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়। তো এইগুলোই বলা হয়েছে প্রতিনিয়ত বদলে যাচ্ছে। এর মধ্যে রয়েছে এই যে, মনে করে এখন বর্তমানে কি এআই এর ট্রেন্ডিং চলতেছে, সবকিছুতে কি এআই এআই এআই, এটা কিন্তু একটা পরিবর্তন। তারপর এআই এর সাথে অ্যাডজাস্ট করবে, তারপর আরো অনেক কিছু আসতে পারে। তো সামনে কি আসবে আমরা আসলে জানি না, তো আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তারপর বলছে যে 1 নম্বর কি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে কর্মক্ষেত্রে টিকে থাকার জন্য নিজেকে ক্রমাগত দক্ষ করে তুলতে হবে। এই যে পরিবর্তিত পরিস্থিতির সাথে তুমি যদি টিকে থাকতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, দক্ষ হতে হবে। এই যে এখন এআই আসছে, এখন তুমি যদি এআই না শিখো তাহলে তুমি সবার থেকে পিছিয়ে যাবা ওকে। ফলে দক্ষতা উন্নয়নের কর্মসূচিতে প্রতিনিয়ত পরিবর্তন সাধিত হয়েছে। 2 নম্বর বলছে, কম্পিউটার সাহায্যে অনেক ধরনের কাজ ঘরে বসে করা সম্ভব। আবার অনেক ক্ষেত্রে পূর্ব বিশেষ দক্ষতা না থাকলে যে কাজ সম্পন্ন করা যেত না, এরূপ অনেক কাজ কম্পিউটারের সহায়তায় সহজেই সম্পন্ন করা যাচ্ছে। যেমন ফটোগ্রাফি বা ভিডিও এডিটিং, এগুলো কিন্তু ঠিক আছে। এখন এই যে ভিডিও এডিটিং বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং একটা স্কিল হচ্ছে ভিডিও এডিটিং। ফটোগ্রাফির জন্য তুমি চাইলে মোবাইল দিয়ে তো ফটোগ্রাফি করতে পারো। আর ভিডিও এডিটিং তো মোবাইল দিয়ে করা যায় প্লাস পিসি দিয়ে করা যায়, তবে ভিডিও এডিটিং এর গুরুত্বটা একটু বেশি আমার কাছে যেটা মনে হয় ফটোগ্রাফি থেকে। অবশ্যই ফটোগ্রাফির গুরুত্ব আছে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে ফটোগ্রাফি হওয়া একটু টাফ, কিন্তু তুমি চাইলে ভিডিও এডিটর হতে পারো। তারপর হচ্ছে অনেকে ঘরে বসে কাজ করছে। এই যে ঘরে বসে কাজ করে ইন্টারনেট সংযোগের মাধ্যমে, ফলে অনেক প্রতিষ্ঠানই এখন ভার্চুয়াল প্রতিষ্ঠান, অর্থাৎ অনলাইনে যে কাজগুলা করা হয় বা অনলাইনে যদি কোনো প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তখন তাকে ভার্চুয়াল প্রতিষ্ঠান নামে পরিচিত আর কি। সাপোজ মনে করো আমি ছোট একটা রুম নিলাম আর এখানে আমি আমার কর্মী নিয়োগ দিলাম কি ভার্চুয়ালি, অর্থাৎ বাংলাদেশ থেকে একজন, পাকিস্তান থেকে একজন, ইন্ডিয়া এরকম বা বিভিন্ন দেশ থেকে নিয়োগ দিলাম আর আমি আমার অফিসের কার্যক্রম পরিচালনা করলাম। এটা হচ্ছে ভার্চুয়াল অফিস, অর্থাৎ অফিসে না গিয়ে কি অফিসের কার্যক্রম পরিচালনা করা। এই সকল প্রতিষ্ঠানে সহায়ক কর্মীর সংখ্যা যেমন কমেছে, তেমনি তাদের কাজের ধরনও পাল্টে গিয়েছে। তারপর কি বলছে, স্বয়ংক্রিয়ভাবে মনিটরিং করা সম্ভব হওয়াতে কর্মীদের কাজে ফাঁকি দেওয়ার প্রবণতা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। এগুলো কিন্তু সব আইসিটির কারণে হচ্ছে। তুমি এই যে সিসি ক্যামেরা থাকার কারণে তুমি কিন্তু কাজে ফাঁকি দিতে পারবে না, এরকম বিষয়টা আর কি। তারপর এখানে কি বলছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সবচেয়ে বড় প্রণোদনা হলো এর মাধ্যমে নিত্য নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়। যে প্রতিনিয়ত কিন্তু নিত্য নতুন কাজের তৈরি হয় আইসিটি যদি তুমি জানো, ফলে অনেক বেশি কাজের সুযোগ তৈরি হয়। এই যে প্রতিনিয়ত কি একটা যদি টেকনোলজি আবিষ্কার হয় তাহলে এই টেকনোলজিটা পরিচালনা করার জন্য কি মানুষের প্রয়োজন হবে, তো একজন মানুষের কর্মসংস্থান হবে। যদিও কিছু কাজ আগেই বলা হয়েছে, যদিও কিছু কাজ কি পুরাতন কিছু কাজ কি রিমুভ হইতেছে, মানুষের জব কি যাইতেছে বা চলে যাইতেছে ওকে। তারপর কি বলছে, বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসূচন। তো বাংলাদেশে এই যে এইটা একদম একদম 2-3 বার রিডিং করবা, 3 বার, এটা কয়বার রিডিং করবা, 3 বার রিডিং করবা। বাংলাদেশে মোবাইল ফোনের বিস্তার ও নতুন কর্মসৃজন। আমাদের দেশে আফটার করোনা থেকে আমাদের দেশে অনলাইনটা কি হয়েছে, অনেক জনপ্রিয় হয়েছে এবং সবার হাতে হাতে এখন তো আর মোবাইল ফোন। জাতীয় রাজস্ব আয় বৃদ্ধি ছাড়াও কেবল মোবাইল ফোনের বিকাশের ফলে বাংলাদেশে অনেক সেক্টর বিপুল পরিমাণ নতুন কর্মের সৃষ্টি হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এই যে মোবাইল কোম্পানিতে কাজের সুযোগ। এই যে বিভিন্ন মোবাইল কোম্পানি আছে, যেমন শাওমি, রেডমি, তারপর হচ্ছে তো হুয়াই। দেশের সকল মোবাইল অপারেটর কোম্পানিতে বিপুল সংখ্যক কর্মী সংস্থানের রয়েছে। একটি মোবাইল
কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। তো এই যে একটি মোবাইল কোম্পানি বর্তমানে দেশের সবচেয়ে বড় প্রযুক্তি বিষয়ক কোম্পানি। এই যে একটি মোবাইল কোম্পানি হইতে পারে এটা শাওমি, হইতে পারে এটা রেডমি, হইতে পারে এটা হুয়াই। তারপর বাংলাদেশে যদি আইফোন ইউজার কম। 2 নম্বর কি বলছে, মোবাইল ফোনসের বিক্রয়, বিপণন ও রক্ষণাবেক্ষণ। দেশের প্রায় 12 কোটি মোবাইল গ্রাহককে মোবাইল ফোন সেট সরবরাহ, সেগুলির বিপণন, বিক্রয় ও পরবর্তীকালে বিক্রয়োত্তর সেবার জন্য বিপুল পরিমাণ কর্মীর চাহিদার সৃষ্টি হয়। এই যে 12 কোটি মোবাইল গ্রাহক, 12 কোটি। আমাদের মনে করো 18 কোটি আছে, 18 কোটির মধ্যে 12 কোটি মোবাইল গ্রাহক আছে। তো এই যে এই একটা কোম্পানি কি, সাপোজ তোমার একটা কোম্পানি আছে, তুমি একটা মোবাইল বিক্রি করলে, এই মোবাইলের আবার কি লাগতে পারে, সার্ভিস লাগতে পারে। এই মোবাইলের আবার বিভিন্ন এই যে মোবাইলের আবার কি খাবার লাগে, তারপর আবার কত কিছু যে আছে। তো দেখা যায় খাবার আবার আছে কি, খাবার আবার অন্য দোকান থেকে কিনতে হয়। তো দেখো বিষয়টা কিন্তু দেখো তোমার আবার দেখো তোমার মোবাইলটা নষ্ট হইতে পারে, নষ্ট হইতে হইলে আবার তুমি কোথায় যাবা, এই যে মোবাইল ঠিক করার জন্য মোবাইল ইঞ্জিনিয়ারের কাছে যাবা। তো বিষয়টা কিন্তু একজন ব্যক্তি যে একাই ইনকাম করতেছে বা একাই কর্মসংস্থানের সৃষ্টি করতেছে এরকম না। একজন মোবাইল কোম্পানি বিভিন্ন ভাবে মানুষের উপকার হচ্ছে, যে এইদিকে খাবার, মোবাইলের খাবার যারা বিক্রি করে তাদের উপকার হচ্ছে। আবার যদি মোবাইলটা নষ্ট হয়ে যায়, মোবাইল নষ্ট তো হয় না সচরাচর, না হোক তোমারটা, তো নষ্ট হয়ে গেলে আবার ইঞ্জিনিয়ার কাছে যাইতে হয়, তো ইঞ্জিনিয়ার এখান থেকে কি প্রফিট পায়। এভাবেই কিন্তু দুনিয়াটা চলে। তারপর বলছে কি, উম, বিভিন্ন মোবাইল সেবা প্রদান। তো বিভিন্ন মোবাইল সেবা প্রদান, মোবাইল ফোন বিল পরিশোধের জন্য দেশে প্রতিনিয়ত বিল পরিশোধ কেন্দ্র বৃদ্ধি পাচ্ছে। এই সকল কেন্দ্রে যে কোনো মোবাইল গ্রাহক তার মোবাইল বিল পরিশোধ সহ অন্যান্য মোবাইল সেবা গ্রহণ করতে পারে। তো তারপর হচ্ছে এই যে মোবাইল, সাপোজ মনে করো বিকাশ, তারপর হচ্ছে নগদ, এগুলোর মাধ্যমে আমরা কি করতে পারি, বিল পরিশোধ করতে পারি মোবাইলের মাধ্যমে। তো এগুলো অনেক কি তথ্য প্রযুক্তির মাধ্যমেই সম্ভব হচ্ছে। তারপর হচ্ছে নতুন খাতের সৃষ্টি, মোবাইল প্রযুক্তি বিস্তারের ফলে মোবাইল ব্যাংকিং এর মতো অসংখ্য নতুন খাতের সৃষ্টি হয়েছে, যার মাধ্যমে অনেক নতুন কর্মপ্রত্যাশীর কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই তুমি সাপোজ মনে করো মোবাইল ভালো চালাইতে পারো, এখন তুমি একটা বিকাশের দোকান দিতে পারো। বিকাশের দোকানে কিন্তু ভালো লাভ হয়। বিকাশের দোকানে বিকাশ, নগদ তুমি যদি একসাথে দিতে পারো, তাহলে এগুলোর মাধ্যমে তোমার একটা কর্মসংস্থান সৃষ্টি হতে পারে। তো এগুলো সম্ভব হয়েছে কি, তথ্য প্রযুক্তি বা মোবাইলের মাধ্যমে। তো কি বলছে, শুধু কর্মসৃজন নয়, কর্মপ্রত্যাশীদের কাজের সুযোগ প্রাপ্তিতেও ইন্টারনেট ও তথ্য প্রযুক্তি বড় ভূমিকা রয়েছে। পূর্বে যে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট দপ্তরের নোটিশ বোর্ড, বড় বড় সরকারি প্রতিষ্ঠানের দেয়ালে সেটে দেওয়া হতো। এছাড়া বড় বড় কোম্পানি বা সরকারি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি পত্র পত্রিকায় বিজ্ঞাপন আকারে প্রকাশ করা হতো। আইসিটির বিকাশের ফলে বর্তমানে ইন্টারনেটে জব সাইট নামে নতুন এক ধরনের সেবা চলে। এই জব সাইট, মনে করো তুমি একটা জব অ্যাপ্লাই করবা, এই একটা ওয়েবসাইট, মনে করো এটা একটা ওয়েবসাইট, এখানে তুমি বিভিন্ন ধরনের চাকরির নোটিশ দেখতে পারবা, বিজ্ঞাপন দেখতে পারবা। তোমার যোগ্যতা অনুযায়ী তুমি ওই কাজে অ্যাপ্লাই করতে পারো। আগে কি করতে হইতো, ওই প্রতিষ্ঠান নোটিশ দিতে, ওই প্রতিষ্ঠানে যাইতে হইতো, গিয়ে নোটিশ ভালো করে পড়তে হইতো। এখন তুমি ঘরে বসে সব নোটিশ পড়তে পারবা। আবেদনের জন্য যা যা যোগ্যতা প্রয়োজন, যা যা কাগজ লাগে, সবকিছু তুমি এই ওয়েবসাইটে দেখতে পারবা। এটা কি, ইন্টারনেট জব ওয়েবসাইট নামে পরিচিত। তো এটা এক ধরনের সেবা। এই সকল জব সাইটে নিয়োগকারী প্রতিষ্ঠান সরাসরি তাদের বিজ্ঞপ্তিতে প্রচার করতে পারে। শুধু তাই নয়, নিয়োগকারী প্রতিষ্ঠানসমূহ তাদের ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইটও বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। এই যে ওয়েবসাইট কিংবা ফেসবুকের মতো সামাজিক সামাজিক যোগাযোগ সাইট, এই যে ফেসবুক হচ্ছে একটা কি সামাজিক, এই যে ফেসবুক কি একটা সামাজিক যোগাযোগ সাইট, বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। দেখা যাইতেছে যে এখন কোনো টাকারই প্রয়োজন হয় না, তাদের ওয়েবসাইটেই তারা নিজেদের বিজ্ঞাপন নিজেরাই প্রচার করে। দেখা যাইতেছে ওই ওয়েবসাইটে গেলে আমরা তাদের নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারি। উম, ফলে কর্মপ্রত্যাশীদের একটা বিরাট অংশ বিষয়টি সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানতে পারে। অর্থাৎ সাপোজ আমি জানলাম, তো আমি কি করলাম, এটা শেয়ার করলাম, তো আরো মানুষ জানলো, আরো মানুষ শেয়ার করলো, এভাবে কিন্তু বিষয়টা জেনে যায়। তখন প্রতিষ্ঠানেরও কি একটা সুনাম হয়, যে প্রতিষ্ঠান সম্পর্কে মানুষ জানতে পারে। এছাড়া এরূপ কোনো সাইটে কর্মপ্রত্যাশীগণ নিজেদের নিবন্ধিত করে রাখতে পারে, অর্থাৎ রেজিস্ট্রেশন, যেটা তুমি তোমার মনে করো একটা ওয়েবসাইটে গেলা, গিয়ে তুমি তোমার নাম বিস্তারিত সব, তোমার এডুকেশনাল প্রোফাইল সবকিছু দিয়ে তুমি প্রোফাইলটা কমপ্লিট করে রাখলা। তারপর যদি কোনো কোম্পানি নিয়োগ দেয়, তখন তুমি দেখে ওই তোমার প্রোফাইলটা সাবমিট করে দিলা। তো এইভাবে কিন্তু নিবন্ধন করে রাখে অনেকে। চাকরিতে আবেদনের সুবিধার্থে আমরা নিবন্ধন করে রাখি। সেক্ষেত্রে যে কোনো নতুন কাজের খবর প্রকাশিত হওয়া মাত্রই নিবন্ধিত ব্যক্তি ইমেইল বা এসএমএস এর মাধ্যমে এই সম্পর্কে অবহিত হতে পারে, অথবা
তারা যদি দেখে যে তোমার সাথে তোমার প্রোফাইলের সাথে কোন জবটা ম্যাচ খাইছে, তারা তোমাকে কি করবে, একটা ইমেল করবে। তো ইমেল হচ্ছে এই যে ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল। এই যে যত জায়গায় দেখবা, এই যে ইমেল এই দ্বারা কি ইলেকট্রনিক মেল। আবার হচ্ছে ই কমার্সের দ্বারা কি ইলেকট্রনিক কমার্স। তো কমার্স, ইমেল, তারপর হচ্ছে লার্নিং, সবকিছু কি দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক। দ্বারা কি বোঝায়, ইলেকট্রনিক। তো ইমেল অর্থাৎ ইলেকট্রনিক মেল। এই যে @ দিয়ে আমরা লিখি ইলেকট্রনিক। এটা ইমেলে এটা দেওয়া বাধ্যতামূলক। তো ইমেল, সবার একটা প্রফেশনাল ইমেল থাকা দরকার। তোমাদের ইমেল আছে কিনা জানাই আমাকে কমেন্টে। বা SMS, এই যে এস এম এস এর ফুল মিনিং হচ্ছে, প্রথম এস হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। SMS, শর্ট মেসেজ সার্ভিস, এটা মনে রাখি। এর মাধ্যমে সম্পর্কে বাংলাদেশে এই ধরনের ওয়েবসাইট চালু আছে, যেমন bdjobs.com, careerjet.com, বিডি, এই যে দুইটা ওয়েবসাইট, এখানে নাম মনে রাখবা। কিন্তু কি ওয়েবসাইট এগুলা, জব ওয়েবসাইট। দুইটা জনপ্রিয় জব ওয়েবসাইটের নাম, একটা হচ্ছে এই যে bdjobs.com, আর একটা হচ্ছে careerjet.com বিডি। তো দুইটা জব ওয়েবসাইটের নাম মনে রাখবে, এমসিকিউ আসতে পারে। bdjobs.com এটা কোন ধরনের ওয়েবসাইট, একটা জব ওয়েবসাইট। আবার careerjet.com কোন ধরনের ওয়েবসাইট, একটা জব ওয়েবসাইট। তারপর হচ্ছে কি বলছে পরে, ঘরে বসে আয়ের সুযোগ। এই যে বর্তমানে ঘরে বসে আয়ের সুযোগ সম্ভব হবে না যদি তুমি ইন্টারনেট না জানো, ইন্টারনেটের সাথে কানেক্ট না থাকো। তো ইন্টারনেটের সাথে কানেক্ট থাকার সাথে সাথে বা পাশাপাশি তোমাকে আরো অনেকগুলো বিষয় জানতে হবে। দেখি এখানে কি বলছে, ইন্টারনেট বিকাশের ফলে বর্তমানে তৃতীয় বিশ্বের দেশগুলোর জন্য ঘরে বসে অন্য দেশের কাজ করে দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিজেদের অনেক কাজ, যেমন ওয়েবসাইট উন্নয়ন, অর্থাৎ ওয়েব ডেভেলপমেন্ট, রক্ষণাবেক্ষণ, তার দেখাশোনা করা, মাসিক বেতন বা তার বিল প্রস্তুতকরণ, ওয়েবসাইটে তথ্য যুক্তকরণ, সফটওয়্যার উন্নয়ন ইত্যাদি অন্য দেশের কর্মীদের মাধ্যমে সম্পন্ন করে থাকে। এটিকে বলা হয় আউটসোর্সিং। অর্থাৎ সাপোজ মনে করো তোমার একটা কোম্পানি আছে, এ নামে একটা তোমার কোম্পানি আছে। তো তোমার কর্মী কি খুব ব্যস্ত, তোমার কর্মীগুলা কি খুব ব্যস্ত, তাদের কিন্তু তোমার অনেক কাজ। তো তুমি কি করবা, এই কাজটা কি করবা, অন্য দেশের কর্মীকে দিয়ে করাইবা। তোমার দেশে তোমার কর্মী তো কাজে ব্যস্ত আছে, কিন্তু তুমি অন্য দেশের কর্মী দিয়ে করাইবা। সাপোজ মনে করো বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, এগুলো একটু একটু আহ, স্বল্প উন্নত দেশ। এগুলার তারা তাদেরকে দিয়ে তুমি অল্প টাকায় করাইতে পারবে। এটিকে বলা হয় আউটসোর্সিং। এই যে বলছে যে অন্য দেশের কর্মীদের মাধ্যমে সম্পন্ন করে থাকে, এটিকে বলা হয় আউটসোর্সিং। ওকে। ইন্টারনেট সংযোগ থাকলে যে কেউ এই ধরনের সঙ্গে যুক্ত হতে পারে। অর্থাৎ তুমি চাইলে এখন থেকে কি আউটসোর্সিং করতে পারো, কিন্তু আউটসোর্সিং করার জন্য তোমাকে তো আগে যে কোনো একটা বিষয়ে স্কিল হতে হবে। সাপোজ এই যে এখানে আছে, তুমি ওয়েবসাইট বানানো শিখতে পারো, তারপর বিভিন্ন ধরনের এই যে ভিডিও এডিটিং শিখতে পারো। যে কোনো একটা স্কিল তোমাকে জানতে হবে। তো এখানে কি বলা হয়েছে, এক্ষেত্রে কাজের দক্ষতার পাশাপাশি ভাষার দক্ষতাও সমানভাবে প্রয়োজন। যে ভাষার দক্ষতা বলতে বুঝাইছে, তুমি যদি এখন আমেরিকার একটা কোম্পানিতে জব করতেছো বাংলাদেশে বসে, আমেরিকার কোম্পানি, তাহলে তুমি কি বাংলা জানলে হবে? বাংলার পাশাপাশি তোমাকে কি জানতে হবে, ইংলিশও জানতে হবে তাদের, কারণ ওদের ভাষা তো ইংলিশ। তো ইংলিশটা জানা তোমার জন্য ম্যান্ডেটরি। এখানে এটাই বলা হয়েছে, ভাষার দক্ষতাও সমানভাবে প্রয়োজন। এই সকল, সাপোজ তুমি কাজ পারো, খুব ভালো ভিডিও এডিটিং পারো, কিন্তু তুমি এই যে ল্যাঙ্গুয়েজ স্কিল নাই তোমার, তাহলে কিন্তু তোমার বাহিরের দেশে চাকরি করার যে স্বপ্ন, এটা ভঙ্গ হতে পারে। হয়তো বা দেশে তুমি চাকরি করতে পারবা ভিডিও এডিটিং জানলে। এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইটে পাওয়া যায়। এর মধ্যে জনপ্রিয় কয়েকটি ওয়েবসাইট হলো এই যে upwork.com, এটা কিন্তু একটা ফ্রিল্যান্সিং রিলেটেড ওয়েবসাইট। ওকে। এই যে অনলাইনে কাজ পাওয়া যায় এগুলো upwork.com। তুমি কিন্তু আগে কি জানতে হবে, তোমাকে একটা স্কিল জানতে হবে। এটা হইতে পারে ভিডিও এডিটিং, এটা হইতে পারে ওয়েব ডিজাইন, এটা হইতে পারে গ্রাফিক ডিজাইন, এভরিথিং। আমার প্লেলিস্টে একটা HTML প্লেলিস্ট আছে, তোমরা চাইলে এখান থেকে HTML দিয়ে শুরু করতে পারো। ওয়েব ডেভেলপমেন্টের ফান্ডামেন্টাল যেটা, এটা হচ্ছে HTML। তো তোমরা চাইলে HTML এর প্লেলিস্টটা এক্সপ্লোর করতে পারো। এখন থেকে যদি এই স্কিলগুলোর সাথে পরিচিত হও, তাহলে সামনের দিনগুলো তোমার জন্য ইজি হয়ে যাবে। তো upwork.com এটা হচ্ছে একটা অনলাইন কাজ পাওয়ার একটা ওয়েবসাইট। তারপর হচ্ছে freelancer.com, তারপর হচ্ছে elance.com ইত্যাদি। বাংলাদেশের মুক্ত পেশাজীবীগণ, এই যে ফ্রিল্যান্সার, এদেরকে মুক্ত পেশাজীবীগণ ফ্রিল্যান্সার এই সকল সাইট ব্যবহার করে আত্মকর্মসংস্থানে সক্ষম হচ্ছে। আউটসোর্সিং এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই যে এখানে কি কথা বলা হয়েছে, যে কয়েকটি জনপ্রিয় কি
এই সকল কাজ ইন্টারনেটে অনেক সাইট থেকে পাওয়া যায়। তো এই যে সবথেকে জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট কি? একটা হচ্ছে upwork.com, একটা হচ্ছে freelancer.com, একটা হচ্ছে ইলান্স। এই যে এখানে কিন্তু ৩ টা দেওয়া। এই ৩ টাই কিন্তু অনলাইনে কাজ পাওয়ার একটা সাইট। এই সাইটগুলো থেকে কি পাই? আমরা অনলাইনে কাজ পেতে পারি। তো আরেকটা আছে যে ফাইবার, এই যে fiverr.com। তোমার যেহেতু এখানে নাই, তো তোমার না জানলে হবে, তবে একটু জেনে রাখো আরকি। কিন্তু এই যে এমসিকিউর জন্য কিন্তু এই ৩ টা মনে রাখবে। একটা হচ্ছে upwork.com, freelancer.com, আর একটা হচ্ছে elance.com। upwork.com, freelancer.com, তারপর হচ্ছে elance.com। তো এই তো ছিল পার্ট ২ নিয়ে আলোচনা। তো পরবর্তী পর্বে আমরা পার্ট ৩ নিয়ে আলোচনা করব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি ভিডিওটা তোমরা খুব এনজয় করেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং বন্ধুদেরকে জানিয়ে দিবা। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং স্কিল হাট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।